ইরাম প্রায় প্রস্তুতি নিয়েই রেখেছিল যে একটা বেশ লম্বা চওড়া বিশ্লেষণ করবে, কেন এই কাজটা করতে ইচ্ছুক, কিভাবে করবে, মেয়ে বলে কেউ কাজ না দিলেও তাকে লড়াই করে যেতে হবে, কারো আপত্তি থাকলেও তার কিছুই করার নেই, ইত্যাদি ইত্যাদি। তবে সাইবান তেমন কিছুই জিজ্ঞেস করলো না। ট্রাউজারের পকেট থেকে নিজের ওয়ালেট বের করে যতগুলো নোট ছিল সবগুলোই বের করে আনলো। গুনেও দেখলো না কত আছে, সরাসরি ইরামের হাতে ধরিয়ে দিয়ে ওয়ালেট আবার পকেটে ভরে রাখলো। ইরাম অবশ্য গুনে দেখলো 8টা 1000 টাকার নোট আর 4টা 500 টাকার নোট, মোট 10,000 টাকা। এটা তো অনেক বেশি, তোমার লাগবে না? ওয়ালেট তো পুরো ফাঁকা করে ফেলেছো দেখলাম। আমার কার্ড আছে, ক্যাশ না হলেও চলবে। বলে সাইফান ব্যাগ কাঁধে ঝুলিয়ে রোমের দরজার দিকে এগোলো। আমার তো 5,000 হলেই চলবে, 10,000 কেন দিচ্ছ? ইরামের কণ্ঠস্বরে সাইফান ঘুরে তাকিয়ে বলল, রেখে দিন, পরে কাজে লাগবে। না লাগলে আবার চাইবো, আপাতত ঋণই করো না। টাকা কষ্ট করে উপার্জন করতে হয়, তোমার বাড়ির উঠোনের গাছে ধরে না। ইরাম এগুলো বাকি 5,000 টাকা ফিরিয়ে দিতে গেল সাইফানের হাতে। সঙ্গে সঙ্গে তার হাতটা মুঠো করে চেপে ঝুঁকে এসে মান্দা তির্যক হেসে জানালো, ইউ বেটার লার্ন টু স্পেন্ড অ্যাজ ফাস্ট অ্যাজ আই আর্ন। থমকে গিয়ে মুখ তুলে তাকালো রমণী। তার চেহারায় সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে গেল। ঠোঁটে লেগে থাকা হাসিটা দেখে ইরাম না চাইতেও একটি ঢোক গিলতে বাধ্য হলো। সাইবানের হাসিটা তাতে আরেকটু বিস্তৃত হলো। ইরামের বাহু বেয়ে তার হাতটা উঠে এলো কানের লতিতে। কিছু এলোমেলো চুলের গোছা সযত্নে কানের পিছনে গুজে দিল সে। তারপর মুখ নামিয়ে সেই কানের কাছে আবেশ মাখা মৃদু কণ্ঠে বলল, পরের বার থেকে আর আমার কাছে টাকা চাইবেন না। এক্সট্রা ওয়ালেট ক্লোজেটের দ্বিতীয় ড্রয়ারে রাখা আছে। লক্ষ্মী লক্ষ্মী বইয়ের মতো যা লাগে নিয়ে খরচ করবেন। মাস শেষে ওটা ভর্তি করে রাখার দায়িত্ব আমার। ইরামের ঠোরজোড়া ফাঁক হয়ে রইল। সম্মোহিতের ন্যায় সে চেয়ে রইল সাইবানের দিকে। কেন যেন দৃষ্টি ফেরাতে পারল না নিজের। সাইবান তার চোখের দিকে তাকালো। হুম, তারপর কিভাবে যেন বিদায় জানাতে হয়? ওই ইরাম মুখ খুলেও কথা শেষ করতে পারল না। সাইবান তার চিবুকে আঙুল জড়িয়ে মুখটা তুলে কপাল বরাবর নিজের ঠোঁটে বসিয়ে দিল। তার ত্বকের মাঝে অস্ফুট স্বরে বলল, খুব জলদি জারাতে ফেরত চলে আসবো। ট্রাই নট টু মিস মি টু মাচ, মাই প্রেশাস। আর দাঁড়াল না সাইবান। নিজের উষ্ণতাটুকু কেড়ে নিয়ে উল্টো ঘুরে রোমের বাইরে বেরিয়ে গেল। ইরাম তখনও নিজের জায়গায় দাঁড়িয়ে রইল বরফের মতো। অজান্তেই হাতে ধরে রাখা টাকায় তার আঙুলগুলো সজোরে চেপে বসল। সে ভুলেই গিয়েছিল অনুভূতি কিভাবে অনুভব হয়। অথচ বহুদিন বাদে আজ তার উষ্ণ কিছু একটা ক্ষণিকের জন্য হারিয়ে ফেলার অনুভূতি কেন হচ্ছে সেটা তার বোঝদার মস্তিষ্কও বুঝতে পারল না। পরদিন গতকাল সিলেট শো করতে চলে গিয়েছে সাইবান। ইরাম আজ সকাল সকাল তৈরি হয়ে নিয়েছে একটা হলুদ রঙের কামিজ আর সালোয়ার। ওড়নাটা পরিপাটি করে কাঁধের দুপাশে তুলে দেয়া, চুলগুলো বেনুনি পাকিয়ে নিয়েছে। ইজানকে নিয়েই বেরোবে আজ, কারণ সামিয়া সারিকা কেউই বাড়িতে থাকবে না। সুগন্ধাও তার সাথেই যাচ্ছে, যেহেতু রেখে যাওয়ার প্রশ্নই আসে না। নাস্তা তৈরি হচ্ছে কিচেনে। ইরাম কিছুক্ষণ আগেই সাহায্য করে এসেছে সুগন্ধাকে। মেয়েটা এখন গরম করে নিচ্ছে সবকিছু। কেউই এখনো নাস্তার টেবিলে আসেনি। সময়টা ব্যবহার করার কথা ভাবলো ইরাম। ল্যাপটপ নিয়ে বসে গেল। গতকাল থেকেই একটা বিশেষ কাজ করবে বলে ভেবে রেখেছে, যেটা এতদিন করার কথা মাথায় আসেনি। সুগন্ধার থেকেই টুকটাক খবর পেয়েছে সে। ইউটিউবে গিয়ে সার্চ দিল আরাবিয়ান ডিশ। একটি চ্যানেলে ভেসে উঠল মিউজিক সম্পর্কিত সকল ভিডিও, বিভিন্ন আর্টিস্ট এমভি। সাবস্ক্রাইবার সংখ্যা 1,00,000-এর কাছাকাছি প্রায়। একটি বেশ জনপ্রিয় ভিডিও আছে প্রায় 10 মিলিয়ন ভিউ। 1 বছর আগে আপলোড করা হয়েছে। ইরাম ভিডিওটা দেখলো ভাইরাল একটা গান। গত বছর টিভি চ্যানেলে আর এদিক সেদিক বেশ শোনা হয়েছে। মেট্রো রেলে শ্যুট করা হয়েছে বেশ অ্যাস্থেটিক কায়দায়। ভিডিওটিতে দেখানো ভবঘুরের টাইপের ভ্রমণ পিপাসু এক ছেলে। সেখানে অভিনয় করেছে সাইমান নিজে। একটি তরুণী মেয়েও রয়েছে। তারুণ্যের প্রেম কাহিনী ধরনের মিউজিক ভিডিও। ইরাম ডিসক্রিপশনে গেল, সেখানে সিঙ্গার, প্রোডাকশন ইত্যাদি ক্রেডিটের সঙ্গে লেখা। মিউজিক কম্পোজার ডিজে আলাদিন। সাইবান কম্পোজার হিসাবেও কাজ করে, এটা জানা ছিল না ইরামের। সুগন্ধার গ্রুপ তথ্য অনুযায়ী তার ইনস্টাগ্রামও আছে। গুগল থেকে সেখানেও ঢুকলো ইরাম। প্রোফাইল বের করে তার চোখ কপালে উঠে গেল। 5 লাখ ফলোয়ার সংখ্যা। বেশিরভাগ তার বিভিন্ন শো এবং কম্পোজিং এর পোস্ট। হুট করে দেখলে মনে হয় না, কিন্তু সাইবান নিজের কাজ নিয়ে বেশ ভালোই এগিয়েছে।
স্ক্রল করতে করতে প্রায় 7-8 মাস আগেকার একটি পোস্টে চোখ আটকে গেল ইরামের। তেমন কিছু না, স্রেফ একটা ছবি, কিন্তু স্রেফ একটা ছবি যেন রমণীর বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। জিমে তোলা একটা মিরর পিকচার, সাইবানের পরনে কোনো শার্ট নেই, উধাম শরীর, শুধু একটা ঢোলা কালো ট্রাউজার পরনে। পেটানো শরীর আবছা আলো আধারিতে ফুটে উঠেছে, শক্তিশালী মাংসপেশির গড়ন আর উদরের কাঠামো বেশ চোখে লাগছে। ইরাম প্রথমটায় লজ্জা পেয়ে গেল, স্ক্রল করে চলে যাচ্ছিল, কিন্তু কিছু কমেন্টে তার মনোযোগ আটকে গেল। বেশিরভাগ মেয়েদের কমেন্ট, লুক অ্যাট দোজ ব্রেডস, অরা ফার্মিং, নিউ ড্যাডি ইন টাউন। ইরাম হাঁ করে তাকিয়ে রইল। ভাষার আগামাথা কিছুই সে বুঝতে পারছে না, যদিও ইংরেজিতে লেখা, তবুও ব্রেড কোথায়? ছবির কোথাও তো ব্রেড দেখা যাচ্ছে না, আবার ফার্মিং কোথায় হচ্ছে? সাইবান তো কৃষক না। আর ড্যাডি? প্রোফাইলে দেয়া এক তরুণীর ছবি। এত বড় ধাড়ি মেয়ে একটা ইয়াং ছেলেকে ডাকে ড্যাডি? এ কোন যুগ এসে পড়লো বাবা জানে তোমার? আপন মনে বিড়বিড় করল ইরাম। বহু কষ্টে পাল্টা রিপ্লাই করার ইচ্ছেটা দমন করে নিল। ছবিটার দিকে চেয়ে ভ্রুকুটি করল সে। এমন একটা ব্যক্তিগত ছবি পাবলিকলি দেওয়ার কি আছে? বিষয়টা যদিও তেমন কিছু নয়, তবে ইরামের কেন রাগ হচ্ছে সে বুঝতে পারছে না। ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে বসে রইল সে চুপচাপ। কিছুক্ষণ বাদেই নাস্তার টেবিল ভরে উঠল। সামিয়া, সারিকা এবং আহমদ সকলে এসে বসলেন। সামিয়া, সারিকা দুজনেই রেডি। সামিয়া যাবেন হাসপাতালে, সারিকা চেম্বারে। সে পেশায় একজন ডেন্টিস্ট। ভাইয়ের বিয়ে উপলক্ষে বেশ কয়েকদিন ছুটিতে ছিল, এখন আবার কাজ শুরু করেছে। সুগন্ধা আজ নাস্তা বেড়ে দিচ্ছে। ইরামকে পুরো দস্তর বাইরের পোশাকে তৈরি দেখে সামিয়া শোধালেন। কোনো প্ল্যান আছে? ইরাম মাথা দোলালো। যে কম্পিউটার কোর্সে ভর্তি হব। ওয়াও, বেশ ভালো আইডিয়া। সামিয়া প্রশংসা করলেন। সকলেই নাস্তায় ব্যস্ত। নীরবতার মাঝে একেবারে হঠাৎ করে আহমদ বলে বসলেন। বাড়ি ফেলে এখন বাইরে কাজ করার মতন নাটকটা করে সমাজে যতটুকু মুখ আছে ততটুকু চুনকালি না মাখালে চলে। পাউরুটি ছিঁড়ে মুখে তুলতে তুলতেও থমকে গেল ইরাম। হতভম্ব হয়ে চেয়ে রইল শ্বশুরের দিকে। আহমদ নির্বিকার। সামিয়া রীতিমতো হাহাকার করে উঠলেন। মানে কি আহমদ? ভদ্র ভাষায় কথা বলো। বাড়ির মেয়ে কোনো কাজ করতে পারবে না? তুমি কি আদিম যুগের মানুষ? মেয়ে তো নয়, অনাকাঙ্ক্ষিত বউ। তো আমিও তো বাইরে কাজ করি, হাসপাতালে রাত কাটাই। তুমি তো কোনোদিন আমাকে এমন কথা বলনি। আহমদ বুঝি এক টুকরো তার ছেলের হাসি হাসলেন। ও তার ডাক্তার নয়, মেয়ে মানুষ। ডাক্তার হলে আলহামদুলিল্লাহ, বাকি পাপ সব নাউজুবিল্লাহ। সত্যটা যত জলদি মাথায় ঢোকাবে ততই মঙ্গল তোমাদের। রাস্তা ধরে গাড়ি এগিয়ে যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে বসে আছে সুগন্ধা, পেছনের সিটে ইরাম, তার কোলে ইজাদ চুপটি করে বসে নিজের হাতে ধরা একটা ছোট্ট খেলনা দিয়ে খেলছে। প্রায় অনেকটা পথই গাড়ি চলল নিঃশব্দে। তারপর হঠাৎ মুখ খুলল সুগন্ধা। আপনি কিছু মনে করেন না আপা, আসলে বড় সাহেব লোকটা একটু অমনি। ইরাম ছেলের উপর থেকে চোখ সরিয়ে সুগন্ধাকে দেখল। ঠোঁটে অতি মৃদু হাসি মেখে বলল। মনে না করার মতো কাজ তো খালু করেননি। তবে আমি ফাঁকা বলিতে বিশ্বাসী নই। প্রতিবাদ হওয়া উচিত কাজের মাধ্যমে। পরক্ষণে কথা ঘুরিয়ে ফেলল সে, শুধালো। কিছু মনে করো না সুগন্ধা, খালামণিকে সরাসরি জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছিল বলে তোমায় করছি। বই বাই এনি চান্স খালুর সঙ্গে কি খালামণির কোনো ঝামেলা হয়েছে? সুগন্ধা প্রশ্ন শুনে চুপ করে রইল কিছুক্ষণ। তারপর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ইরামের সঙ্গে দৃষ্টি মিলিয়ে জানালো। আপনি বাড়ির মানুষ, আজকে নাইলে কালকে এমনি জানবেন। সত্যিটা হইল গিয়া আম্মাজান আর বড় সাহেবের সম্পর্কটা গত 2 বছর ধইরা ঢিলা দিয়া চলতেছে। আমি অত বেশি কিছু জানি না, কখনো আগ বাড়ায় জিজ্ঞেস করতে যাই নাই। কিন্তু 1 বছর হইল বড় সাহেবের বাড়িতে থাকেন না, আলাদা থাকেন। ব্যবসার কাজে এদিক সেদিক, সেপারেশন টাইপ। কেন, কি এত কিছু ঘটাই নাই? ভাইজান শরিকা আপাও কখনো এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক হয় নাই। ব্যাপারটা ধোঁয়াশা। ইরাম সব শুনিয়ে মাথা দোলালো, পাল্টা প্রশ্ন করল না। এখন অনেক কিছুই ধরতে পারছে সে। সাইবানের বিয়েতে আহমদের অনুপস্থিতির কারণ, হঠাৎ তার বাড়িতে ফেরা আর ফিরেই শত্রু মনোভাবাপন্ন আচরণ করা। আহমদ উদেন আর সামিয়া মুন্সির সম্পর্কটা জোড়াতালি দিয়ে চলছে। ভেতরে অনেক অজানা কাহিনী এবং কিন্তু থেকে গিয়েছে। দুজনের মাঝে মায়া ভালোবাসা নেই বললেই চলে। আচরণে তেমনটাই প্রকাশ পায়।
শুধুমাত্র নামে এখনও স্বামী স্ত্রী তারা। সুগন্ধাকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে ইরাম গেল ঠিক পাশের রাস্তায়। গাড়ি থেকে নেমে ছেলেকে সাবধানে কোলে নিয়ে সে আশেপাশে তাকালো। 3তলা একটা বিল্ডিং, নিচতলা সম্পূর্ণটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ইজান মায়ের বুকে চুপটি করে শুয়ে আছে। ছেলের মাথায় ছোট্ট একটা চুমু এঁকে পায়ে পায়ে ভেতরে ঢুকলো ইরাম। ঢুকতেই রিসেপশনের মতো একটা জায়গা, একজন হিজাব পরিহিত মেয়ে বসে আছে কম্পিউটারের পেছনে। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? ইরাম এগিয়ে গেল। আমি ইরাম কিবরিয়া। আজ সকালেই ফোন করেছিলাম, আপনাদের ফ্রিল্যান্সিং বেসিক কোর্সটা করতে চাচ্ছিলাম। ও হ্যাঁ, আমার মনে আছে। আমি ফর্ম রেডি করেই রেখেছি। ম্যাম, আপনি ফিল আপ করে দিন। মেয়েটা ফর্ম দিল। ইরামকে একপাশে থাকার সোফায় বসতে ইশারা করলো। রমণী সেখানে বসে ধীরে ধীরে ফর্ম পূরণ করতে লাগলো। পরিবেশটা পছন্দ হয়েছে ইরামের। বেসরকারি হওয়ায় একদম শান্ত পরিপাটি স্থান, ভিড়ভাট্টার বালাই নেই, ছোট্টখাটো একটা স্কুল টাইপের জায়গা। ইরাম যখন ফর্ম পূরণ করছে তখনই আশপাশ দিয়ে যাতায়াত করা গুটি কতক ছেলে মেয়ে ফিরে ফিরে তার কোলে বসা ইজানকে দেখছে। এক বান্ধবীর দল তো উত্তেজনা সামলাতে না পেরে কাছে চলে এলো, ইজানকে আদর করে গেল, হাতে চকলেটও ধরিয়ে দিল, যেটা অবশ্যই ইজান খেতে না পারলেও প্যাকেট জিভে গুজে চুষতে লাগলো। ছেলের কাণ্ড দেখে মুচকি হাসলো ইরাম। টাকা জমা দিয়ে কোর্সে ভর্তি হওয়া হয়ে গেলে মেয়েটি বলল, ম্যাম আসুন, আমি আপনাকে আপনাদের ক্লাসগুলোর একটা কুইক ট্যুর দিয়েই দেই। তাহলে পরের দিন আপনাকে কিছু খুঁজে পেতে কষ্ট হবে না। ইরাম খুশি হলো। রিসেপশনে অন্য একজনকে রেখে মেয়েটি ইরামকে করিডোর ধরে ভেতরে নিয়ে গেল। আশেপাশে স্কুলের মতো কয়েকটি ক্লাস, প্রত্যেকটি কম্পিউটার এবং টেবিল দিয়ে পরিপূর্ণ। একটা ছোট্ট লাইব্রেরিও আছে, তার সঙ্গে লাগোয়া একটা বিশেষ রুম। এখানে মিটিং, ভাইবা, পরীক্ষা ইত্যাদির কাজ করা হয়। মেয়েটি বাতলে দিল। মোটামুটি চারপাশ ঘুরে দেখানোর পর তারা যখন ফিরে আসে তখন ইরাম জিজ্ঞেস করলো, আর আপু, আমি যে রিকোয়েস্ট করেছিলাম সেটা? জি, বাচ্চাকে সাথে রাখার ব্যাপারটা, এই ডিমান্ডটা আমাদের কাছে আগেও এসেছে এবং আমি দুঃখিত। এই বিষয়ে কম্প্রোমাইজ করাটা কষ্টকর। আপনার সঙ্গে আরও অনেকেই কোর্সটা করবে। যদি তাদের সমস্যা হয় তাহলে কর্তৃপক্ষ হিসেবে আমাদের দায়িত্ব সকলের সুবিধা অসুবিধা বিবেচনা করা। ইরামের চেহারা ঝুলে পড়ল। ও আচ্ছা। মেয়েটি থেমে জানালো, তবে মানবিক দায়িত্বকোণ থেকে বিষয়টা সমালোচনা করা হচ্ছে, কারণ আপনার মতো আরও অনেকেই আছে কিংবা ভবিষ্যতেও আসতে পারে। আপনার বাচ্চা যদি কারো সমস্যার কোনো কারণ না হয়, তবে সেক্ষেত্রে বিশেষ বিবেচনার কিছু ক্ষেত্র উপস্থিতি রাখা যাবে। বাকিটা কর্তৃপক্ষের ফাইনাল সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সরি, আমি এর বেশি আর কোনো সাহায্যই আপনাকে করতে পারছি না ম্যাম। এবার সামান্য হাসলো ইরাম। না না, যথেষ্ট করেছেন, থ্যাঙ্কস। তারা ফিরে এলো। করিডোর বেয়ে রিসেপশনের দিকে যাওয়ার সময় একদম শেষ ক্লাসটার দিকে অজান্তেই নজরপাত হলো ইরামের। বেশ কয়েকজন ছেলেমেয়ে কম্পিউটারের সামনে বসে আছে, আর একদম সামনে ডায়াসের উপর দাঁড়িয়ে ডিজিটাল বোর্ডে কিছু একটা বুঝিয়ে যাচ্ছেন শিক্ষক। লম্বা চওড়া এক পুরুষ, মেধহীন শৈলে জড়ানো কালো শার্ট এবং ফর্মাল, চোখে হালকা ফ্রেমের চশমা, শ্যামলা মুখে একটা মায়াবী ভাব, আত্মবিশ্বাসী উপস্থাপন। হাত নেড়ে সে বুঝিয়ে যাচ্ছে, জেন্টলম্যান অ্যান্ড লেডিস, আপনাদের আর্টিকেল ফিনিশ করার আর ঠিক 2 মিনিট বাকি আছে। আমি উপদেশ দিব, আপনারা পয়েন্টগুলোর উপর ফোকাস করুন। সুন্দর লেখা এআইও লিখতে পারে। আপনাদের মনে রাখতে হবে, অনন্য হতে হবে নিজের সংকীয়তায়। ওকে? ইরাম থেমে দাঁড়িয়ে খানিকটা সময় নিয়ে দেখল। ক্ষণিকের জন্য মনে হলো এই লোকটাকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারল না। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি পাশ থেকে ঝুঁকে জানালো, উনি আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং গুণী ট্রেনার, কাইসান রোদোশি। ওনার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। সেখানে উনি প্রোগ্রামিং, কম্পিউটার সম্পর্কিত টিউটোরিয়াল ভিডিও দেন। রুশদি। হ্যাঁ, এবার নিশ্চিত সে শোনা শোনা লাগছে। তবে হুট করে কিছুতেই মনে পড়ল না ইরামের সত্যিকার স্মৃতিটুকু। সময় লাগবে। সে যখন দাঁড়িয়ে আছে তখন হঠাৎ করে ক্লাসের ভেতরে থাকা কায়সান মাথা কাত করে তাকালো। ইরামের সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। বিব্রত হয়ে পড়ল ইরাম, আর দাঁড়াল না। দ্রুত উল্টো ঘুরে ছেলেকে নিয়ে হেঁটে চলে গেল। সে খেয়ালই করল না কায়সানের দৃষ্টি সে আড়াল হওয়া পর্যন্ত তাকে অনুসরণ করে গেল।
ভর্তির কাজ শেষ হয়ে যাওয়ার পর ইরাম বাইরে চলে এলো। সুগন্ধার পরীক্ষা 40 মিনিটের ছিল, ততক্ষণে হয়ে যাওয়ার কথা। গাড়ি নিয়ে সে যখন সুগন্ধার কলেজ গেটের সামনে অপেক্ষা করছে তখন অদূরে একটা বাইকের উপস্থিতি লক্ষ্য করল। তেমন চোখে পড়ার মতো কিছু নয়, ক্লাসিক লাল কালো হোন্ডা। সেখানে বসে আয়েশ করে বাদাম চিবোচ্ছে একটা ছেলে, আরেকটা ছেলে ঠিক পেছনেই দাঁড়িয়ে সিগারেট টানছে। ছেলে দুটোকে কিছুক্ষণ আগে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনেও দাঁড়িয়ে থাকতে দেখেছিল ইরাম। শর্ট টাইম মেমোরি ভীষণ ভালো তার, লং টাইমে ভুলে গেলেও কাছাকাছি সময়ে ঘটনা ভালোই মনে থাকে। বাইক চোখে লাগার মতো কিছু না, আশেপাশে কালো সবুজ আরও কিছু বাইক আছে। তবে ইরামের কেন যেন মনে হচ্ছে সে যেখানে যেখানে যাচ্ছে এই বাইকটাও ঠিক সেখানেই যাচ্ছে। নাকি মনের ভুল? দুটো জায়গায় কাকতালীয়ভাবে হয়তো চলে গিয়েছে তারা দুজনেই। তাতে কি সন্দেহজনক হয়ে গেল? সুগন্ধা চলে আসায় বিষয়টা নিয়ে আর ভাবার সুযোগ হলো না তার। বাড়ির দিকে যাওয়ার সময় বাইকটা ওখানেই থেকে গেল, অনুসরণ করল না বিধায় ইরাম নিশ্চিন্ত হলো। সেই বেশি সন্দেহ করছিল। রাত প্রায় 2টা। সাইবানের শো এখন তুঙ্গে। সময় যত বাড়ে তার সঙ্গে পাল্লা দিয়ে বাঁধন হারা হয় মানুষের আত্মা। লাল নীল বাতির ঝলমলে আলোর নিচে কন্ট্রোল প্যানেলে ঝুঁকে বিট ঠিক করছে সাইবান। এক হাতে হেডফোন ধরা কানের কাছে, শরীর দুলে যাচ্ছে তার মিউজিকের সাথে সাথে। ডান্স ফ্লোরে তরুণ তরুণী উচ্ছ্বাসে মত্ত। এদের দেখলে মনে হয় না জীবন নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা আছে কারো। বেশ কতক রমণী তো নাচতে নাচতে একেবারে সাইবানের কাজ ঘেঁষে এলো। হে মিস্টার ডিজে। থ্যাঙ্কস। পাল্টা হেসে উত্তর করল সাইবান। আরেকজন তো একেবারে গা ঘেঁষে এসে সেলফি তুলে নিয়ে আবিষিত গলায় শুধালো, ভেরি হ্যান্ডসাম। আজকের শো এর পর ফ্রি আছেন? ওয়ানা হ্যাভ আ লিটল ড্রিঙ্ক উইথ মি লেটার? সাইবান নিজের বাম হাতটা তুলল, তার অনামিকায় একটি সিলভার আংটি জ্বলজ্বল করে উঠল। যদিও আংটিটা কোনো কারণ ছাড়াই আজ পরা হয়েছিল, সে আঙুল দিয়ে সেদিকে নির্দেশ দিয়ে বলল, সরি মাই লেডি, আই হ্যাভ মাই ওন লেডি টু ড্রিঙ্ক উইথ। হাউ কিউট। আশেপাশের কিছু মেয়ে উৎসাহ দিয়ে চিৎকার করে উঠল, আবার অনেকে মুখ ফুলিয়েও ফেলল। সাইবান অবশ্য কারো দিকেই মনোযোগ দিল না, সে মাইক্রোফোনে চেঁচিয়ে উঠল। লেটস গো। তীব্র বিটে কেঁপে কেঁপে উঠতে লাগলো চারপাশ, সবাই উল্লাসে ফেটে পড়ল। মিষ্টি একটা ঘ্রাণে ছেয়ে রইল পরিবেশ। প্রায় ঘেমে গিয়েছে সাইবান, তাই উপর থেকে ব্লেজার খুলে শুধু জ্যাকেট পরে কাজে মনোযোগ দিল। কপালে চুলের গোছা লেপ্টে আছে তার, চিকচিক করছে আইব্রো পিয়াংশি। সকালে যখন মিউজিকের সঙ্গে প্রায় উন্মত্ত হয়ে উঠেছে তখনই একেবারে হঠাৎ করে গুঞ্জনের শব্দ ছেয়ে গেল চারপাশে। প্রথমটায় কেউই বুঝতে পারল না কি হয়েছে। ডান্স ফ্লোরের মাঝখান বরাবর একটি ছেলে আরেকটি ছেলের ওপর চড়াও হয়েছে, নেচে ফেলে ঘুষি মারছে। আধারি খেলায় বিষয়টা স্পষ্ট নয়। সাইবান ভ্রু কুচকে তাকালো, মিউজিকের ভলিউম কমিয়ে এনে হাত তুলে টিমকে ইশারা করলো। লাল নীল ডিস্কো লাইট নিভিয়ে উজ্জ্বল বাতি জ্বলে উঠল মুহূর্তেই। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল, মারামারি হচ্ছে দুজন ছেলের মাঝে। সাইবান একটি দীর্ঘশ্বাস পেল। নতুন কিছু নয়, অ্যালকোহলের প্রভাবে হর হামেশাই শো এর মাঝে এমন উদ্ভট কাণ্ডের মোকাবেলা তাকে করতে হয়। তুই আমার ওয়ালেট নিয়েছিস? আরে আমার বাপকে চিনিস তুই? তোর মতো 14টা পিসকে কিনে ফেলতে পারবে অনায়াসে, আর আমি কিনা তোর ওয়ালেট নিব? ক্রেজি। তাহলে আমার ওয়ালেট কোথায়, চোর কোথাকার? সিকিউরিটি ভিড় ঠেলে এগোতে এগোতে সাইবান এগিয়ে গেল। একটা মেয়ের গায়ে মোক্ষম ধাক্কা লেগেছে দুজনের মারামারির কারণে। মেয়েটাকে ধরে সে আস্তে করে পিছিয়ে নিরাপদ দূরত্বে রেখে দুটো ছেলের মাঝখান বরাবর দাঁড়ালো। ওকে নাও বয়েজ, স্টপ ইট। দুজনের ব্যাপারেই অনেক টাকা, না হলে এখানে ফুর্তি করতে আসতে না। সো চিল। ছেলে দুটোর থতমত খেয়ে একে অপরের দিকে তাকালো, তারপর সাইবানকে দেখলো। আপনি মাঝখানে বাদ সাচ্ছেন কেন? বিষয় টাকার নয়, বিষয় হলো বেয়াদবির। ওই শালা, তুই আমার ওয়ালেট নিয়েছিস কেন? ওই শালা, তুই আমার ওয়ালেট নিলি কোন সাহসে? কতবার বলছি নেইনি, আর শালা বলিস কাকে মাদারচোদ? যা, আমি এইবার নিয়েছি তোর ওয়ালেট। কার কি বাল ছিড়বি ছেড়ে দেখা দেখি। দুজন দুজনের দিকে আবারও তেড়ে গেল। মাঝখানে সাইবান স্যান্ডউইচ হয়ে গেল, একেবারে যাচ্ছে তাই অবস্থা। সিকিউরিটি এসে ঘিরে ফেলল, দুজনকে একে অপরের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো। অন্যরা চেঁচিয়ে বলছে,
এই চরম বিশৃঙ্খলতার মাঝে সাইবানের পকেটে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। জীবনেও এই ফোন সে রিসিভ করবে না। ফোন পুরোপুরি সুইচ অফ করতে ভুলে গিয়েছে, তাই ফোন কেটে বন্ধ করার জন্য হাতে তুলতেই সে থমকে গেল। সিকিউরিটি চেঁচিয়ে তাকে কিছু বলছিল, তবে সে হাত তুলে বলে উঠল। শ্, তারপরেই সকলের উদ্দেশ্যে রীতিমতো গলা ফাটিয়ে হুঙ্কার দিল। তার কণ্ঠস্বরে অদ্ভুতরে একটা জাদুকরী ক্ষমতা ছিল বোধহয়। সিকিউরিটি চিৎকার চেঁচামেচি করতে থাকা মানুষ, এমনকি ঝগড়ার কারণ ছেলে দুটো অবধি জমে গেল। সাইবান সকলের মাঝখানে দাঁড়িয়ে ফোন রিসিভ করল। ইয়েস মাই প্রেশাস। তার কণ্ঠস্বর এতটা নরম হয়ে উঠল যে আশেপাশের কেউ কোনো তালমিল না পেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ফোনের ওপাশ থেকে ভেসে এলো ইরামের কণ্ঠস্বর। শো শেষ হয়নি? এই তো শেষের পথে। আপনি ঘুমাননি এখনো? খুব বেশি মিস করছেন হাজবেন্ডকে? হাজব্যান্ড শব্দটাতে একটা আলাদাই জোর দিল সাইবান। তীর্যক হাসি ফুটল তার ঠোঁটে। ইরাম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল। তুমি অনেক টায়ার্ড, বোঝা যাচ্ছে। কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি এসে ঠিক করে দিতে পারেন, মাইন্ড করব না। নিয়ে তো যাওনি, জিজ্ঞেস করে দেখছো যেতে চাই কিনা। ওহ, হাউ ক্রুয়েল অফ মি। আপনি হানিমুনে আসতে চান, সেটা আমাকে আগে বলবেন না। আলাদিন, চেহারা দেখা না গেলেও সাইবান নিশ্চিত এখন ফোনের ওপাশে থাকা ইরামের গাল দুটো লালচে হয়ে উঠেছে। উজ্জ্বল শ্যামলা ত্বকে লালচে ভাবটা দেখলেই তার কেমন পাগল পাগল লাগে। ভাগ্যিস ইরাম কাছে নেই। তার কথাবার্তার ধাঁচ লক্ষ্য করে ইরাম বিষয় পাল্টে ফেলল। যাকগে, শো এর মাঝখানে ফোন রিসিভ করলে কি করে? আপনার জন্য শুধু আমার শো কেন, দুনিয়াটাও বিরতিতে পাঠাতে রাজি আছি। বুঝেছি, সিলেটে গিয়ে তোমার মাথাটা আসলেই নষ্ট হয়ে গিয়েছে। বেশি বেশি চা খাওয়ার চেষ্টা করো চায়ের দেশে বসে, তাতে যদি মস্তিষ্কের জটটা একটু খোলে। খিলখিল করে হাসল সাইবান। মস্তিষ্কের জটে জটে আপনি পাকিয়ে গেছেন, এত সহজে খুলবে কি? ইরামের দীর্ঘশ্বাস ভেসে এলো। আশেপাশে কোনো শক্ত জিনিস থাকলে মাথাটা বাড়ি মেরে ঠিক করো। আর হ্যাঁ, শো শেষ হওয়ার সাথে সাথে সোজা হোটেলে গিয়ে রেস্ট নেবে, খাবে, তারপরে ঘুমোবে। আমি কালকে আর ফোন দেবো না, দিলেই উল্টাপাল্টা কথাবার্তা শুরু করবে। রাখছি আমি। চথাজ্ঞা। পার্ট টাইম আম্মু, ফুল টাইম ওয়াইফি। গুড নাইট। ব্যাড নাইট। আপনাকে ছাড়া আমার নাইট কখনো গুড হবে না। ফোনটা এবার সরাসরি কেটে দিল ইরাম। সাইবান ঠোঁটে হাসি মেখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। একেবারে জ্বালিয়ে ফেলেছে কয়েক মিনিটেই। ফোন পুনরায় পকেটে ভরে মুখ তুলতেই সে ভরকে গেল। সকলে তখনও একদম চুপ করে বাধ্য শিশুর মতো দাঁড়িয়ে তাকে দেখে যাচ্ছে। সাইবান বাঁকা হাসল। হে, ওয়াইফি কামস ফার্স্ট। নাও কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, ঝগড়া। প্লিজ কন্টিনিউ। সিকিউরিটি। সাইবারের সঙ্গে ফোন কলটা অভাবনীয় ছিল। এখনও বুকের ভেতর ধুকপুক করছে ইরামের। ফোনটা কান থেকে নামিয়ে সামনে তাকাতেই সে অবাক হয়ে গেল। বিপরীত দিকের সোফায় সামিয়া এবং সারিকা দুজনেই তার দিকে রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে। আজ এমনিতেই অনেকটা রাত হয়ে গিয়েছে। সামিয়া ফিরেছেন কিছুক্ষণ আগে। সারিকা নিজের কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল, আর ইরাম রাতে দ্বিতীয়বারের মতো উঠে যাওয়া ইজানকে পুনরায় ঘুম পাড়িয়ে নিচে নেমেছিল। তিনজন রমণী অপরিকল্পিত এক চায়ের আসরে বসে গিয়েছে। অতঃপর সামিয়ার চোয়াল ফাঁক হয়ে গিয়েছে, অপরদিকে সারিকার চোখ দুটো রসগোল্লার মতন বড় বড় হয়ে আছে। ইরাম একটা ঢোক গেল। কি ব্যাপার, তোমরা এইভাবে তাকিয়ে আছো কেন? সারিকা ইরামের হাতের ফোনের দিকে আঙুল তুলে নির্দেশ করে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল। ওয়েট, শাই, শোয়ের মাঝখানে ফোন অন গেছে। ও তোমার কল রিসিভ করেছে? দ্বিতীয় অবিশ্বাস্য বাক্যটি ছুটে এলো সামিয়ার তরফ থেকে, যার পরনেই হতবাক তারা। তবে ইরাম এর কারণ উদ্ঘাটন করতে পারল না। ফ্যালফ্যাল করে শাশুড়ি আর ননদের দিকে তাকিয়ে রইল। তারা এত অবাক কেন হচ্ছে, যেন সাইবান জীবনেও তাদের ফোন কল রিসিভ করেনি। আপু, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, খেতে দিন প্লিজ। চুলার আগুনের তাপে রীতিমতো সেদ্ধ হয়ে যাওয়া ইরাম মুখ ঘুরিয়ে পেছনে তাকিয়ে বেশ অবাক হলো। রান্নাঘরের দরজার সামনে দাঁড়ানো কিশোর সাইবান। স্কুল ড্রেস পরনে খয়েরি টাই টেনে ঢিলে করে রেখেছে। ধূসর শার্টের উপরের কয়েকটা বোতাম খোলা। স্কুল ব্যাগটা আলগোছে ঝুলছে হাতে। ওড়না দিয়ে কপাল মুছে ইরাম বলে উঠল। কি ব্যাপার, খালামণি বাড়ি নেই? ডানে বামে মাথা নাড়ল সাইবান। সেমিনার 3 দিনের, খুলনায় গিয়েছে। ইরাম মুখ ফিরিয়ে আবার চুলার দিকে তাকালো। তার বুকটা চেপে এলো। কোচিংয়ের বেতন আগাম নিয়ে
আজ সকালে চাল কিনেছে, আরেক চুলায় আলু সেদ্ধ হচ্ছে, গতকালের কিছুটা ডাল রয়ে গিয়েছে, এই দিয়ে ভাইদের খাইয়ে দেবে ভেবেছিল। একটি শুকনো ঢোক গেলে সে সাইবানকে বলল, তুমি বরং বাড়িতে গিয়ে ভাত খাও ভাই। আপু তোমায় লেবু শরবত করে দিচ্ছি। না, কেন? সাইবানের অবশ প্রশ্নে ইরাম ওড়না গলায় চেপে আরেক দফায় ঘাম মুছল। না মানে তোমার বাড়ির খাবার নষ্ট হবে। উফ, বাড়িতে আজ রান্না হবে না, শেষ টাকা দিয়েছে। ও বাইরেই খাচ্ছে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে। তাহলে তুমিও রেস্টুরেন্টে খাও। তবে ইরামকে পুরোপুরি উপেক্ষা করে সাইবান হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো। চুলার দিকে মুখ বাড়াতেই তার চোখজোড়া চকচক করে উঠল, যেন সোনার খড়ি দেখেছে। আলুর ভর্তা, ওয়াও, আমার ফেভারিট। আলুর ভর্তা, ডাল আর একটা শুকনো মরিচ। কতদিন খাই না। ভাতের মার গালতে গালতে জমে গেল ইরাম। সে জানে সাইবানের আলু ভর্তা মোটেও পছন্দ না। হরেক পদের তরকারির মাঝে সে কখনোই ভর্তার দিকে চোখ তুলেও তাকাবে না। ডালও খুব একটা খেতে দেখেনি কখনো। সে না চাইতেও ছেলেটার দিকে কিছুক্ষণ অপলক চেয়ে রইল। কত যেন বয়স হবে এখন ছেলেটার, 12-13। এর মধ্যে এত বোঝদার কবে হয়ে উঠল। ইরামকে নিষ্পলক চেয়ে থাকতে দেখে সাইবান মাথা কাত করে ডাকলো। আপু, চোখ পিটপিট করলো ইরাম। ভেজা ভেজা কিছু ঠেকলো চোখের কোণে। দ্রুত তা দূর করে ইরাম এবার ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। সাইবান হঠাৎ করে ইরামের কাছে এগিয়ে গেল। উচ্চতায় ছেলেটা তার কাঁধ সমান। কোনো কথা না বলে নিজের প্যান্টের পকেটে হাত ভরে সাইবান একটা টিস্যুর প্যাকেট বের করলো। সেখান থেকে টিস্যু বের করে হাত তুলল সে। দেখি দেখি। ইরামের কপাল ছুঁয়ে সে ধীরে ধীরে ঘামটুকু মুছে নিল। অতপর গলার দিকটায় চাপলো। অতি যত্ন নিয়ে বকবক করে বলল, এত গরম পড়ছে, নিজের যত্ন কেন নেন না আপু? আপনি অসুস্থ হয়ে পড়লে ভাইয়াদেরকে কে দেখবে? বুকের ভেতর ঝড় উঠল বুঝি ইরামের। বাবা চলে যাওয়ার পর শেষ কবে কেউ তাকে এভাবে আদর করেছে, তার জন্য চিন্তা করেছে, তা মনে করতে পারল না সে। ঠিক কেউ করেনি, আর কোনোদিন করবে কিনা সন্দেহ। ইরামের কি হলো বলতে পারবে না। সাইবারের হাতটা সে চেপে ধরল। মুচকি হেসে সেই হাত মুঠো করে ঝুঁকে তার আঙুলের উপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে জানালো, এই যে তুমি যেন আমার যত্ন নিতে পারো, তাই নিজের যত্ন নিচ্ছি না, বুঝেছো? এবার লক্ষ্মী ছেলের মতো গিয়ে টেবিলে বসে পড়ো তো। আপু খাবার নিয়ে আসছে। আর 2 তলায় রাহাত ভাইয়া আছে তোমার, ওকেও ডেকে দিও খেতে, হ্যাঁ? সাইফান জলজলে নিষ্পাপ চোখ মেলে কয়েক পলক চেয়ে রইল ইরামের দিকে। অতপর তার ঠোঁটে বিস্তৃত একটা হাসি ফুটল, পবিত্রতম সুন্দরতম। এই যে যাচ্ছি, আপু আমাকে কিন্তু ডাল বেশি দেবেন। বলেই ব্যাগ ছুড়ে লিভিং রুমের সোফায় ফেলে সাইফান ধূপধাপ শব্দ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। রাহাত ভাই, ও রাহাত ভাই, খাবে না? কই রে? ঘুমের ঘরে ইরাম স্বপ্ন দেখছিল নাকি স্মৃতির জগতে হারিয়ে গিয়েছিল অবচেতনভাবে বলতে পারবে না। চোখ দুটো অজান্তেই ভিজে উঠছে তার। বদ্ধ পাপড়িতে চিকচিক করছে অশ্রুদানা। ঠিক এমন সময় ভাইব্রেশনের শব্দে ইরামের পাতলা ঘুম ভেঙে গেল। চোখ মেলে রীতিমতো লাফিয়ে উঠল সে। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে আশেপাশে তাকালো। ভোরের নরম আলো পর্দা গলে চুইয়ে পড়ছে ভেতরে। স্নিগ্ধ আবহাওয়া। বিছানায় ঠিক পাশেই শুয়ে আছে ইরামের কলিজার ধন। ঘুমে আচ্ছন্ন ইজান। ছোট্ট শরীরটা মায়ের বুক ঘেঁষে পড়ে আছে। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ওঠানামা করছে। কি মায়া, কি কোমল। ইরাম ছেলের দিকে চেয়েই রইল। একটি আঙুলে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো তার ঠোঁট, কপাল, গাল। ছেলে তার মতোই হয়েছে অনেকটা। সৌভাগ্য তার। ছেলের মায়ায় বিভোর ইরামের অস্থির অন্তরটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ভাইব্রেশনের শব্দটা আবার হওয়ায় এবার মুখ ঘুরিয়ে নাইট স্ট্যান্ড থেকে নিজের ফোনটা হাতে তুলে নিল ইরাম। চোখ কষলে স্ক্রিনের দিকে তাকাতেই তার চক্ষু চড়ক গাছ হওয়ার দশা হলো। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে সাইবানের কাছ থেকে। নামটা ভেসে উঠতেই হঠাৎ করে ইরামের মাত্র অনুভব করা স্মৃতিটুকুর কথা মনে পড়ল। নিদারুণ নিষ্পাপ একটা চেহারা, তাতে খেলা করত জগতের সবটুকু মায়া, আবেগ, ভালোবাসা। চোখ দুটো ছিল যেন গভীর অনুভূতির আধার। সে যখন হাসত তখন মনে হতো তার সঙ্গে গোটা জগৎ হেসে উঠেছে। এমন মায়াবী একটা ছেলে কয়েক বছরের ব্যবধানে কি আমূল বদলে গিয়েছে। ছোট্ট সাইবানকে ইরাম ভাইয়ের আসনে বসিয়েছিল। কোনোদিন নিজের আর দুটো আপন ভাইয়ের থেকে আলাদা চোখে দেখেনি। হাতে তুলে খাইয়ে দিয়েছে কতবার। কত শত রাত্রিতে হাতে হাত রেখে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চাঁদ তারার গল্প করা হয়েছে। ইরামের রূপকথার গল্প ছেলেটা মনোযোগ দিয়ে শুনত। আত্মার সঙ্গে আত্মার বন্ধুত্ব যেন। কোনোদিন কাজিন খালামণির ছেলে এই ধরনের বিষয় তাদের ভাই বোনদের মাঝে আসেনি।
তারপর একদিন হঠাৎ ঝড়ে সবকিছুই বদলে গেল। এতটাই বদলে গেল যে আজকের সাইবানকে কিছুতেই সে পুরাতন সাইবানের সঙ্গে মিলিয়ে উঠতে পারছে না, যেন দুজন সর্বদাই দুটি ভিন্ন মানুষ। শেষমেশ সকল চিন্তা দূরে হটিয়ে ইরাম সাইবানের পাঠানো মেসেজটা দেখল। এটা কি? একটা ছবি। সাইবান হোটেল রুমের মেঝেতে বসে আছে, তার পরনে একটা গোলাপি রঙের স্ট্রবেরি আঁকা প্যান্ট আর হ্যালো কিটি ডিজাইনের জুতো। চোখ পিটপিট করল ইরাম। এটা সত্যি সাইবান? মুখটা তো তার স্বামীরই। কি আশ্চর্য! গুড মর্নিং। ইরাম টেক্সট মেসেজটার দিকে পাক্কা 2 মিনিট যাবৎ তাকিয়ে থেকেও এর অর্থ উদ্ঘাটন করতে পারল না। পড়ার দরকার নেই, সে তাকিয়ে আছে পাঠানো ছবিটার দিকে। ট্যাপ ট্যাপ করে চেয়ে রইল সে পাক্কা 5 মিনিট যাবৎ। সাইবান কি পাগল হয়ে গেল? সে দ্রুত মোবাইলে টাইপিং করল। ইরামের চোখ কপালে উঠে গেল। বেস্টি পিরিয়ড? কিসের পিরিয়ড? ও সৃষ্টিকর্তা, ইরামকে ধৈর্য দাও, ধৈর্যের ভান্ডার ঢেলে দাও। তুমি কি বলছো না বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না আলাদিন। এসবের মানে কি? তোমার প্যান্টে স্ট্রবেরি কেন? কে কারা? কোথা থেকে এলো এরা? সকাল 6টা 7 বাজে। তোমার ব্রেন সুস্থ আছে? 6-7 আবার কি? ইরাম ঘুম জড়ানো চোখে আঙুল ঠেসে ধরল, আপন মনে বিড়বিড় করল। হে আল্লাহ, উঠিয়ে নাও আমাকে, না এই জল্লাদ ছেলেটার ব্রেন থেকে শয়তানি উঠিয়ে নাও আল্লাহ, আমিন। তারপরে সে রেগে মেগে টাইপিং করল। এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হও, না হলে আমি তোমায় এক্ষুনি এই মুহূর্তে ব্লক করব। করুন, আমি এক্সপার্ট ওপেনার, ব্লকও খুলতে পারি, সঙ্গে আপনার অন্তরের দরজাও। ইরাম এবার একটু বিজয়ীর হাসি হাসলেও অবশেষে স্বাভাবিক ভাষায় ফিরে এসেছে ছেলে। যাক, আমি ভেবেছিলাম তুমি গেঞ্জি ভাষা ছাড়া আর কোনো ভাষাই জানো না। গেঞ্জি বলবেন না তো, অপমান লাগে। সকাল সকাল স্ট্রবেরি মুখে না দিয়ে প্যান্টে সাজিয়ে কি প্রমাণ করতে চাইছিলে? এটাই যে বাকিদের জন্য আমি ঝুঁকি হলেও আপনার জন্য আস্ত একটা পুকি। ইরাম আরেক দফায় থামল। পুকি আবার কি? পুরোপুরি জানা না থাকলেও তার কেন যেন একটুখানি লজ্জা লাগলো। সে নিজেও বলতে পারবে না। একটি ঢোক গিলে দ্রুত বিষয় পরিবর্তন করল সে। তা 7 সকালে কি করছো? তুমি তো আবার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চের আগে ঘুম থেকে ওঠো না। উঠেছো যখন নাস্তাটা করে নাও। ফিরছো কখন? মিসিং ইয়োর ড্যাডি অলরেডি। ফালতু কথা বলবে না। কিসের ড্যাডি তুমি? তুমি কি আমার আব্বু লাগো? ফিরে আসি, পোটলাকে বোঝাবো কিভাবে ওর আব্বু লাগে আর আপনার ড্যাডি। টিল দেন কিপ মিসিং মি। সাইবান অদ্ভুতরে একটা ইমোজি পাঠালো, ঠোঁট কামড়ে ধরে রেখেছে এমন। ইরাম টানা 20 সেকেন্ড চেয়ে থেকে শেষমেশ ফোনটা ফেলে মুখে হাত ঘষতে লাগলো। হায় আল্লাহ, বিয়েটা যখন আলাদিনের সাথে দিয়েছো তাহলে তখন আলাদিনের চেরাগটাও দিতে। চেরাগ ঘষে দৈত্যকে বের করে বলতাম এ বান্দার মাথায় কি চলছে সেটা আমায় বুঝিয়ে দিতে। পরক্ষণেই আপন মনে খানিক হাসলো ইরাম। কেন তা নিজেও বলতে পারবে না। সকাল ভারী হয়েছে। ইরাম পুরো দস্তর প্রস্তুত বাইরে যাওয়ার জন্য। আজ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে তার। আগামী মাসের 1 তারিখ থেকে তার কম্পিউটার কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। তার আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সামিয়ার ল্যাপটপটা ঠিকঠাক চলে, ফিন্যান্সিং আর অন্যান্য ভারী কাজের জন্য যথাযথ আপডেটেড না সেটি। তাই নিজের বিয়েতে পাওয়া দেনমোহরের টাকা দিয়ে ভালো দেখে একটা ল্যাপটপ কিনবে ইরাম। প্রথমে ব্যাংকে যেতে হবে টাকা তুলতে, তারপর ল্যাপটপের শোরুমে। ইজানকে একটা ঢোলা সুতির ফতুয়া আর প্যান্ট পরিয়ে নিয়ে মাথায় ছোট্ট একটা ক্যাপ দিল ইরাম। দেখতে বেশ লাগছে। ঝুঁকে ছেলের মুখে অসংখ্য চুমু আঁকতে আঁকতে সিঁড়ি বেয়ে নেমে এলো সে। আমার বাবাটা কত হ্যান্ডসাম, কুচুপু শোনা আমার। জননীর আদর খেতে খেতে দন্তহীন মারি দেখিয়ে খিলখিল করে হাসলো ইজান। হাসপাতালের জন্য বের হচ্ছিলেন সামিয়া। সিঁড়ির গোড়ায় দৃশ্যটি দেখে তিনি অপলক নয়নে চেয়ে রইলেন, মুস্কি হাসলেন। বেরোচ্ছ? ইরাম প্রশ্ন শুনে মৃদু হাসল। জি খালামণি। আমার ছেলেকে বিয়ে করেছো 1 মাস হয়ে গেল, এখনো খালামণি? সামিয়া ভ্রুকুটি করলেন। ইরাম তাতে থমকে পড়ল। তার গাল জোড়া লালচে হয়ে উঠল। ওই মানে ইয়ে স্বামীর মাকে কি বলে? শাশুড়ি। রাইট, কিন্তু তুমি তো আমার বউ না, তুমি আমার মেয়ে, মনে থাকবে? ইরামের বুকের ভেতরটা উষ্ণতায় পরিপূর্ণ হলো। মাথা দুলিয়ে হেসে সে বলল, জি মনে থাকবে আম্মু। সামিয়া বাইরের দিকে হাঁটা দিচ্ছিলেন, তবে ইরামের ডাকটা শুনে বরফে পরিণত হলেন। শটান ঘুরে তাকালেন রমণীর দিকে। চশমার আড়লে তার চোখজোড়া বুঝি ছলছল করে উঠল। ঠোঁটজোড়া ফাঁক হয়ে রইল বিস্ময়ে। প্রায় ফিস ফিস করে তিনি উচ্চারণ করলেন, কি বলে ডাকলে আমায়? আরেকবার ডাকো তো। ইরাম ইজানকে বুকে চেপে দোলাতে দোলাতে আবারও ডাকল, আম্মু।
চোখজোড়া বুজে ফেললেন সামিয়া, যেন এই ডাকটা তাকে ধন্য করে ফেলেছে। চশমা খুলে টিস্যুতে দ্রুত চোখ মুছে নিতে নিতে তিনি জড়ানো গলায় বললেন, একদম ঠিক আম্মু, সরি। আসলে সাইবান, সারিকা দুজনেই আমার মম ডেকে অভ্যস্ত। অনেকবার বাঙালি মায়ের ডাকে স্বাদ পায় না বহুকাল। তুমি ডাকার একটু ইমোশনাল হয়ে পড়েছি। ব্যাপার না আম্মু, এখন থেকে আমি আপনাকে সবসময় এইভাবেই ডাকবো। থ্যাংক ইউ মাই চাইল্ড। কন্দন মাখা এক হাসি উপহার দিলেন সামিয়া। এমন সুন্দর মুহূর্তে হলঘরে প্রবেশ করল সারিকা। একটা আকাশি রঙের জর্জেটের শাড়ি পরনে, বাহুতে ঝুলছে অ্যাপ্রন, অন্য হাতে লেদারের দামি ল্যাডিস ব্যাগ। চেম্বারের জন্য যাচ্ছে ধবধবে সাদা হিল জোড়ায় ঠকঠক শব্দ করে এগোচ্ছে সে। সামিয়া মেয়েকে দেখে বলে উঠলেন, সারিকা। সারিকা থামলো, মুখ ফিরিয়ে তাকালো জননীর দিকে। বলো। চেম্বারে যাচ্ছি। হ্যাঁ। ইরহামের সাথে যাও, ও ব্যাংক থেকে টাকা তুলবে। তোর এই চেম্বারের পাশেই তো অ্যাপেলের শোরুম, নিয়ে যাস। ভ্রু কুঁচকে ফেল সারিকা। এক্সকিউজ মি মম, আমি অকর্মা না, কারো চাকরও না। যার কাজ তাকে করতে বলো। তাছাড়া ওনার বেস্ট ফ্রেন্ড সুগন্ধা কোথায়? সুগন্ধা কলেজে গিয়েছে, ইনপোস্ট চলছে মেয়েটার। আমি হাসপাতালে যাচ্ছি, করিম বাজারে। ব্যাংকের কাজ, টাকা পয়সার ব্যাপার, একটা বাচ্চা কোলে। তুই যা, সেফটি দরকার আছে। সারিকার নাক মুখ কুঁচকে এমনভাবে ইরামকে দেখলো যেন দুনিয়ার সব থেকে বড় কোনো অকর্মণ্য মানুষকে দেখছে। তবে শেষমেশ সে মানা করল না। ব্যাগ নাড়িয়ে তুড়ি বাজিয়ে ইরামকে বলল, তাড়াতাড়ি আসুন মহারানী, আমার চেম্বারে বসে থাকবেন আপনার জন্য। বলে সে গটগট করে হাঁটা দিল। ইরাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ একটা নিঃশ্বাস ফেলে পিছু নিল সারিকার। কাজগুলো হতে 1 ঘন্টার মতো লাগলো। ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে করে সারিকার চেম্বারের কাছে পৌঁছালো ইরাম। চেম্বার আর শোরুম রাস্তার এপার ওপার। শোরুমে ঢুকতেই তাদের বসার জন্য চেয়ার দেওয়া হলো। স্টাফরা বেশ মিষ্টি ভাষায় ইরামের সকল প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ মডেল দেখাতে লাগলো। আরও 1 ঘন্টার যাচাই বাছাই শেষে ইরাম স্থির করল ম্যাকবুক এয়ার M3 মডেলে 1,25,000-এর মূল্য। শোধ করে জিনিসটা কিনতে যদিও তার ভীষণ অস্বস্তি কাজ করছে, তবুও ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি দরকার। কাজের খরচাই করছে সে। নিজেকে বোঝালো তা। কাগজপত্র, বিল সবকিছু প্রস্তুত হয়ে গেলে ধীর পায়ে উভয় রমণী শোরুম থেকে বেরিয়ে এলো। বাইরে এখন দুপুর প্রায়। ব্যস্ততা বেড়েছে জনজীবনের। সূর্য মাথার উপর কিরণ দিচ্ছে। রাস্তার সামনেই একপাশে ডাব বিক্রি হচ্ছে। দা দিয়ে ডাব কেটে বিক্রি করছে কিশোর বয়সী এক ছেলে। অন্য পাশে আবার ফল নিয়ে বসে হাঁকডাক করছে ফেরিওয়ালা। সারিকার চেম্বারটা চোখে পড়ছে অদূরে। খোলাই ভেতরে খুব সম্ভবত এখন তার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে। সারিকা ইরামের দিকে ঘুরল। আপনি গাড়িতে করে চলে যান। এটুকুই, কোনো বিদায় নেই। সোজা রাস্তার ওপাশের দিকে হাঁটা দিল সারিকা। প্রাইভেট গাড়ির ডাবের ভ্যান গাড়ির সামনেই পার্ক করা। ইরাম এক হাতে ল্যাপটপের ব্যাগ আর অন্য হাতে ছেলেকে ধরে এগুলো। ইজান তার বুকে চুপটি করে লেপ্টে আছে, ঘুমে ঢুলুঢুলু করছে, তবে ঘুমোয়নি। শোরুমের মেয়ে স্টাফগুলো এতক্ষণ যাবৎ তাকে বিনোদনে রেখেছিল, এখন ক্লান্ত হয়ে গিয়েছে খেলতে খেলতে। ইরাম ছেলের কপালে চুমো এঁকে চুপচাপ এগুলো গাড়ির দিকে। ঠিক এমন সময় দৃশ্যটা চোখে পড়ল তার। লাল কালো হোন্ডা বাইক, দুটো ছেলে, একজনের মাথায় হেলমেট, আরেকজনের মুখে মাংকি টুপি জড়ানো। ইরামের জন্য ঘটনাটা স্লো মোশনে ঘটল বুঝি। মায়ের মন সব থেকে সতর্ক। সেই সতর্কতা ইঙ্গিতে তার মস্তিষ্ক বুঝি সারা শরীরে দামামা পিটিয়ে দিল। লাল কালো বাইক ঠিক একদিন আগে তার অনুসরণ করেছিল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র অবধি। সুগন্ধার কলেজেও একই বাইক, আর আজও সারিকার চেম্বারের সামনে সেই বাইক। দুজন ছেলে, এই গরমে মুখে মাংকি টুপি। অস্বাভাবিক, ভীষণ রকমের অস্বাভাবিক। বাইকটা তীব্র গতিতে এগিয়ে আসে। ইরাম সিদ্ধান্ত নিতে বড়জোর 5 সেকেন্ডের মতো সময় পেল। তার হাত থেকে ল্যাপটপের ব্যাগটা ধপাস করে নিচে পড়ে গেল। দুহাতের মাঝে ইজানকে বুকের ভেতর জাপটে ধরে উল্টো ঘুরে গেল সে। বাইকটা একদম তার কাছে। চালকের পেছনে বসা মাংকি টুপি পরা ছেলেটা নিজের হাতে ধরা একটা বোতল থেকে ক্ষিপ্র গতিতে কিছু স্বচ্ছ তরল ছুঁড়ে দিল ইরামের গায়ে।
ছিটকে উঠল সবটা। অমুখ পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করে ফেলল ইরাম। সবটুকু তার শরীরে লাগুক, কিন্তু ছেলে যেন বুকের কুঠুরিতে একদম সুরক্ষিত থাকুক। তবে স্রষ্টার ইচ্ছা ভিন্ন কিছুই। ঘটনার মাঝে আগমন ঘটল তৃতীয় ব্যক্তির। নারী মাত্রই বুঝি বিপদের আজ সবার আগে টের পায়। সারিকাও তেমনই। সে বেশি দূরে ছিল না। কিছু বুঝে ওঠার আগেই তার পা দুটো তাকে টেনে নিল ইরামের কাছে। হাতের সামনে কিছু না পেয়ে নিজের লেদারের ব্যাগটাই ছুড়ে দিল। বাইক থেকে ছুড়ে দেয়া তরলের বেশিরভাগ গিয়ে লাগলো সারিকার ব্যাগে। বাকিটা ছিটকে গেল চারিপাশে। কোথায় কোথায় গিয়ে ফোটায় ফোটায় পড়লো দেখাও গেল না। শুধু হতভম্ব চোখে উপস্থিত পথচারীরা দেখল কিভাবে লেদারের ব্যাগটা গরম তেলে ছেড়ে দেয়া মাছের মতো জ্বলে উঠল অ্যাসিড। সারিকা বুঝলো সবার আগে। তবে এই 10 সেকেন্ডের মাঝে যা হওয়ার হয়ে গিয়েছে। আশেপাশের মানুষের চিৎকার চেঁচামেচিতে ভরে গিয়েছে চারপাশ। অস্ত্র লক্ষ্য ভ্রষ্ট হয়েছে দেখে বাইকার স্পিড বাড়িয়ে দিল। সেকেন্ডের মাঝে চলে যাবে লোকচক্ষুর আড়ালে। অসহায় নারী হয়তো তাদের কিছুই করতে পারবে না, তবে একজন ধ্বংসিনী মা ঠিকই পারবে। এই সত্যিটা তাদের জানা ছিল না। ইরামের মাঝে কি তীব্র বিদ্যুৎ খেলে গেল সে নিজেও বলতে পারবে না। শাটান ঘুরে দাঁড়িয়ে এক হাতে পাশে থাকা ডাবের ভ্যান গাড়ির ওপর রাখা দাটা তুলে নিল সে। ইবলিশের অলাদ। ঐশ্বরিক শক্তি ভর করল বুঝি ইরামের মাঝে। বুমেরাঙের মতো দাটা ছুড়ে দিল সে। ভারী ধাতব বস্তুটি ভন ভন করে ঘুরতে ঘুরতে গিয়ে বাইকের পেছনে বসিয়ে থাকা মাংকি টুপি পরা ছেলেটার পিঠ বরাবর গেঁথে গেল। ছিটকে উঠল রক্ত, সঙ্গে চিৎকার। আ অথচ বাইক চালক নিজের আহত বন্ধুটির জন্য থামল না। ওই অবস্থায় দ্রুতি বাড়িয়ে রীতিমতো কয়েক পদকের ব্যবধানে রাস্তা কেটে ওপাশে হারিয়ে গেল তীব্র গতিতে। বহুদূর থেকেও পেছনে বসা ছেলেটার পিঠে ভয়ানকভাবে গেঁথে থাকা ধারালো দা স্পষ্ট দেখা গেল, যতক্ষণ না আততায়ী তার সম্পূর্ণ চোখের আড়াল হয়ে গেল। সম্পূর্ণ ঘটনাটা ঘটল মাত্র 15 সেকেন্ডের ভেতর। অতঃপর এক অশরীরী পিনপতন নীরবতা বাকরুদ্ধ প্রত্যেকে। যেন সকলের মস্তিষ্ক বুঝে উঠতে হিমশিম খাচ্ছে সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল। ইরামের চোখে যেন আগুন ঝরছে ফুসশেষে, হিংস্র বাঘিনীর মতো। অথচ তার দুঃসাহসে ভরা বুকের ভেতরটা ভেঙে খান খান হয়ে গেল জগতের সব থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজে। ইরামের বুকে লেপ্টে থাকা ইজান তীব্র চিৎকারে বুঝি গোটা ধরিত্রী কাঁপিয়ে দিল। ভেতর থেকে আত্মা বেরিয়ে গেল। মানুষ বোধ হয় তেমনটাই অনুভব করে, যেমনটা ইরাম এই মুহূর্তে করল। ঝট করে মুখ নামিয়ে তাকালো সে। ইজানের বাম কবজি লালচে বর্ণে ছেয়ে গিয়েছে। ধীরে ধীরে ত্বক পোড়ার মতো শক্ত হয়ে যাচ্ছে। ছটফট করে কাছে নাজুক শিশুটি। আমার আব্বু। ইজানের চাইতে দ্বিগুণ শক্তিতে চিৎকার দিয়ে কেঁদে ফেলল ইরাম। আশেপাশে ভিড় জমে গিয়েছে, চিৎকার চেঁচামেচি হাঁকডাক। অথচ এত কিছুর মাঝেও ইরাম শুধুই নিজের ছেলের ছটফট করতে থাকা নাজুক শরীরটাকে দেখে যাচ্ছে। কি করবে না করবে, কোথায় গিয়ে ঝাঁপ দিলে তার বুকের ধন রক্ষা পাবে সে মেলাতে পারছে না। এমন সময়ই দৌড়ে এলো সারিকা। আশেপাশের কয়েকজনকে উদ্দেশ্য করে সে চেঁচিয়ে উঠল, পানি প্লিজ, ঠান্ডা পানি কেউ জোগাড় করুন, কুইক। কয়েকজন দিক বিদিক হয়ে এদিক সেদিক ছুটে গেল। ইরাম ইজানকে নিয়ে মাটিতে বসে পড়েছে, হিতাত জ্ঞান শূন্য হয়ে। আমার বাবাটা প্লিজ। আম্মু সরি, আম্মু পারিনি তোমায় ব্যথা ব্যথা পেতে দিয়েছি আমি। সরি আমার বাবাটা। ঝরঝর করে অস্ত্র ঝরছে ইরামের। ইজানের গগন বিদারী চিৎকার জননীকে একটু একটু করে ভেঙে চুরমার করছে। একজন পানির বোতল নিয়ে এসে পড়ল। সারিকা ইরামের পাশে বসে বোতলের ছিপি খুলতে খুলতে বলল, আরে মেয়ে, এটা কাদার সময় না, ওর হাতটা ধরুন, সাবধানে, আমি পানি ঢালছি। ইরাম দ্রুত মাথা দুলিয়ে ইজানের ক্ষত হয়ে যাওয়া হাতটা ধরল। সারিকা লালচে ত্বকের উপর পানি ঢালতে লাগলো এক নাগাড়ে। এই তো আব্বুটা। আম্মু আছি তো, আম্মু এখানেই আছি। ছটফটিয়ে কাঁদতে থাকলো ইজান। ইরাম ছেলের মুখটা বুকে চেপে দোলাতে লাগলো। আরও দুজন পানির বোতল জোগাড় করে এনেছে। সারিকা দুটোই নিজের হাতে নিল। তারপর শটান উঠে দাঁড়িয়ে ইরামকে টেনে তুলল। জলদি হসপিটালে যেতে হবে, চলুন চলুন। গাড়ির ড্রাইভার প্রস্তুত ছিল, ইঞ্জিনও চালু করে রেখেছে। ইরাম ছেলেকে নিয়ে ছুটে গাড়িতে উঠে গেল। সারিকা মাটিতে পড়ে থাকা ম্যাকবুকের ব্যাগটা তুলে হন্তদন্ত হয়ে ছুটল। গাড়িতে চেপে বসতেই ড্রাইভার গতি বাড়িয়ে চলতে আরম্ভ করলো। হাসপাতাল অবধি সমস্ত রাস্তাটা সারিকা ইজানের হাতে পানি ঢেলে গেল। এত সব দৃশ্যের মাঝে কারোর চোখে পড়ল না যে দৃশ্যটা সেটা হলো অদূরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ইহান, ইরামের কিশোর ভাইটা। এখানে এসেছিল কলেজের একটা ক্লাস মিস দিয়ে। গতকাল ইরাম তাকে ফোন করে বলেছিল আজ ল্যাপটপ কিনতে যাবে।
যেহেতু ইলেকট্রিক সম্পর্কে ধারণা নেই তাই ইহানকে সাথে নিতে চেয়েছিল, কিন্তু ইহানের প্রথম ক্লাসে টেস্ট থাকায় পরে পড়াশোনা করতে বসেছিল। আজ সকালে টেস্ট শেষ করেই পরের ক্লাস ছেড়ে ওই বাড়িতে গিয়ে করিমের কাছ থেকে সে জেনেছে সারিকার সাথে চলে গিয়েছে ইরাম। সেখান থেকেই সে এসেছিল সোজা নিজের সাইকেল নিয়ে। সে যখন সাইকেল চালিয়ে রাস্তায় ঢুকেছে তখনই তাকে পাশ কাটিয়ে আততায়ী বাইকটা ছুটে গিয়েছে। ইহান এক লহমা সময় পেল সিদ্ধান্ত গ্রহণের জন্য। যখন সে দেখল সারিকা সামনে নিচ্ছে সবটা, তখনই সে নিজের সাইকেল ঘুরিয়ে জোরসে প্যাডেল চালালো। পিছু নিল বাইকটার। তার চোখ ক্রমশই রক্তাভ হয়ে উঠল। ইজানকে নিয়ে যাওয়া হলো সামিয়ার হাসপাতালে। সারিকা গাড়িতে থাকতেই ফোন করে জানিয়ে রেখেছিল। পৌঁছতেই সোজা বার্ন ইউনিটে নেওয়া হলো ইজানকে। ছেলের সঙ্গে সঙ্গে ছুটে গেল ইরাম। খবর পেয়ে সামিয়াও ছুটে এলেন। তার পরিচিত কলিগদের অনুরোধ করতে হলো না। সামিয়ার নাতি জেনে সবাই কাজে লেগে পড়ল মুহূর্তেই। বিছানায় শুয়ে ইজানের ক্ষত হয়ে যাওয়া হাতটা পর্যবেক্ষণ করছেন ডাক্তাররা। সামিয়াও ভেতরে আছেন সবকিছুর তদারকি করতে। ইরাম রোমের বাইরে দাঁড়িয়ে শুধু ছেলের তীব্র কান্না শুনতে পাচ্ছে। শরীর কাঁপছে তার। এখনও মনে হচ্ছে সবটা ভীষণ রকমের দুঃস্বপ্ন। সারিকা উদ্ভ্রান্ত হয়ে বারবার রোমের সামনে গিয়ে পায়চারি করছে। মেয়েটাও অশান্ত হয়ে উঠেছে একটা নিষ্পাপ বাচ্চার নিদারুণ কষ্টের সামনে। ইরাম দেয়াল ঘেঁষে থাকা চেয়ারে বসে নিজের মাথা চেপে ধরে রাখল। অক্সিজেনের সংকট বুঝি শরীরে, এমনভাবে হাঁপাচ্ছে সে। চোখের সামনে জগৎটা বুঝি দুলছে, দৃষ্টির ঝাপসা, অশ্রুর কোনো বিরতি নেই। ইরাম খেয়ালও করল না কখন করিডোর বেয়ে বেশ কতক পদশব্দ শোনা গেল। শুধু সারিকার আওয়াজ কানে গেল। মিসির, সারিকার স্বামী এবং সাইবানের দুলাভাই মিশির ইকবাল দ্রুত ছুটে এলো। হাঁপাচ্ছে সে, বোঝা যাচ্ছে খবর পেয়ে দৌড়ে এসেছে। কি ব্যাপার? কি হয়েছে? বাবু কেমন আছে? সারিকা স্বামীর কাছে গিয়ে মাথা নাড়ল। বলতে পারছি না, মম আছে ভেতরে, ডাক্তার এখনো অবজার্ভ করছে। মিশির সারিকাকে নিজের বুকে আগলে নিল। নিজেকে শক্তভাবে ধরে রাখলে ওই সারিকা আসলেই ঘাবড়ে গিয়েছিল। স্বামীর উষ্ণ বুকে নিজেকে খুঁজে পেয়ে সে চোখ বুঝে ফেলল। নিজেকে শান্ত করতে চাইল। স্ত্রীর মাথায় হাত বোলাতে বোলাতে মিশির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, দিনে দুপুরে এটা কি ধরনের ক্রাইম? কারা করেছে এই কাজ? কেন? কি সমস্যা ওদের ওই দুধের বাচ্চাটার সাথে? টার্গেট বোধ হয় ইরাম আপু ছিল, কিছুটা ছিটকে গিয়ে ইজানের হাতে লেগেছে। কোন নিমক হারাম করবে এমন কাজ? আমি জানি। অপর একটি কণ্ঠস্বরে সকলে জমে গেল। ঝট করে ফিরে তাকালো। করিডোর বেয়ে ছুটে আসছে ইহান। সে এসেই ধপাস করে ইরামের সামনে হাঁটু মুড়ে বসে বোনকে শক্তভাবে জড়িয়ে ধরল। আপু তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? দেখি দেখি কোথায় কষ্ট হচ্ছে তোমার। ইরাম এতক্ষণ যাবৎ নিজের আলাদা একটা ঘোরের মাঝেই ছিল। তবে ভাইকে কাছে পেয়ে খপ করে তার কাজজোড়া খামছে ধরল সে। রীতিমতো পাগলের মতো উদ্ভ্রান্ত নয়নে সে তাকালো ইহানের দিকে। তুই জানিস কে? বল আমায় এক্ষুনি। কিভাবে জানিস? কে আমার কলিজায় হাত দিয়েছে বল। অরণ্য? মাথা ঝাঁকালো ইহান। বখতিয়ার। ইরামের ভ্রু কুঁচকে গেল। মিশির কাছে এসে দাঁড়ালো, শুধালো, বখতিয়ার কে? এলাকার পার্টির ছাত্র নেতা। ইহান গড়গড় করে বলে গেল, আপু তোমরা যখন হাসপাতালে আসছিলে তখন আমি আমার সাইকেলে করে ওদের বাইকটাকে ফলো করেছিলাম। কাছে যেতে পারিনি, দূর থেকেই দেখেছি। যেখানে থেমেছে ওটা ওদের হাইট আউট। সবাই চেনে আপু, দুটো ছেলেই বখতিয়ার জেলা। ইরাম থমকে গেল। চোখের পানিও বুঝি শুকিয়ে গেল তার। মিশির আর সারিকা একে অপরের দিকে তাকালো। মিশির বলে উঠল, কিন্তু একটা পলিটিক্যালি ইনভলভ সেলের ইরামের উপর কিসের রাগ? আমার আপুর সঙ্গে কারো কোনো শত্রুতা থাকতে পারে না। ওই বখতিয়ারের বাচ্চা শালা একটা কুত্তা। দেখুন গিয়ে আপনাদের কারোর মধ্যেই ঘাপলা আছে। রীতিমতো গর্জে উঠল ইহান। তবে এর বেশি কিছু করা সম্ভব হলো না। একজন ডাক্তার ভেতর থেকে উকি দিলেন, বাচ্চার মা কোথায়? একটু ভিতরে আসুন আপনি। ইরাম এক লাফে উঠে দাঁড়ালো। বাকি সব চিন্তাই তার মাথা থেকে বেরিয়ে গেল ওই মুহূর্তে, শুধু নিজের ছেলে ছাড়া। ভেতরে ইজান তখনও ফুপিয়ে ফুপিয়ে কাছে। তার ছোট্ট শরীরটা বেরিয়ে রাখা হয়েছে। হাতে ক্যানোলা সংযুক্ত স্লাইন বা ওষুধ জাতীয় কিছু দেয়া হচ্ছে শরীরে। ক্ষতের উপর বার্ন ক্রিমের প্রলেপ দেয়া।
ছোট্ট অস্তিত্বটিকে ঘিরে এত আয়োজন, এত যন্ত্রপাতির বহর, স্লাইনের নল দেখে ইরাম আজ কতবারের মতো শেষ হলো নিজেও বলতে পারবে না। সামিয়া তার কাছে এগিয়ে গিয়ে আগলে নিতে চাইলেন নিজের মাঝে, অথচ ইরাম সামিয়ার সাহায্য আর গ্রহণ করলো না। তাকে ঠেলে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো, অস্বচ্ছ চোখে ঝুঁকে ছেলের মুখটা আলতো করে স্পর্শ করলো। খুব কষ্ট হচ্ছে তাই না আব্বু? ইরামের গলা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ডক্টর জানালেন, আল্লাহর অশেষ রহমত যে মাইন্ড বার্ন হয়েছে, সাথে সাথে ক্ষতে পানি ঢালার কারণে মূল বিপদটা সেখানেই কেটে গিয়েছে। তবে বয়স অনেক কম আর বাচ্চার স্কিন অনেক সেনসিটিভ, তাই আমরা 3 দিনের নিবিড় পর্যবেক্ষণে রাখবো আপাতত। ট্রিটমেন্ট চলমান থাকবে, অনুরোধ থাকবে ধৈর্য ধরার। ইরাম জবাব দেওয়ার মতন কোনো অবস্থায় নেই। সামিয়াই নিজের ভেজা চোখ মুছে বললেন, থ্যাঙ্কস ডক্টর। আশেপাশের কোনো দৃশ্যই আর আগ্রহ নেই ইরামের। সে বিছানায় বসে সাবধানে ইজানের শরীরটা বুকে তুলে দিল। নার্স তাকে সাহায্য করলো যেন ক্যানোলা ডিস্টার্ব না হয়। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গিয়েছে ইজান। শরীরটা ইরামের বুকে কাদামাটির মতো দুর্বল হয়ে পড়ে থাকলো। ছেলের দিকে ঝুঁকে তার গায়ের সুবাস জোরপূর্বক গ্রহণ করতে করতে ইরামের মস্তিষ্ক সচল হয়ে উঠল একটু একটু করে। তার ছেলেকে যে বা যারা কষ্ট দিয়েছে তাদের কোনোদিন সে ক্ষমা করবে না, নিজের আপন মানুষ হলেও না। বিমানবন্দরের বাইরে পা রাখতেই দূরে অনুরাগের বাইকটা চোখে পড়ল সাইবানের। মানুষের ভিড় ঠেলে লম্বা পা ফেলে ছুট লাগালো সে। সাথে করে ওয়ালেট, ঘড়ি আর কোনো ফোন ছাড়া কিছুই আনেনি সে, ব্যাগও না। খবর পেয়েছে সেই সারিকার একটা টেক্সট মেসেজ থেকে। পরে সামিয়া কল করেছিলেন। ওই অবস্থায় ইমার্জেন্সি ফ্লাইট টিকিট বুক করে সে সিলেট থেকে সোজা ঢাকা এসেছে। এখন সময়টা পরন্ত বিকেলে গিয়ে ঠেকেছে। অনুরাগ নিজের বাইক নিয়ে সাইবানের জন্যই অপেক্ষা করছিল। অদূর থেকে বন্ধুকে দৌড়ে আসতে দেখে এবার সে সোজা হয়ে দাঁড়ালো। সাইবান কাছে আসতেই বোঝা গেল ভীষণ রকমের চিন্তিত এবং ক্রোধান্বিত সে। না চাইতেও বেশ ঝাঁজ নিয়ে সাইবান জিজ্ঞেস করল, আমার বাচ্চা কেমন আছে? অনুরাগ যদিও উত্তরটা প্রস্তুত করেই এসেছিল, তবে সাইবানের সরাসরি জিজ্ঞেস করায় কিছুটা অবাক হলো সে। তার বাচ্চা, এর আগে কখনো ইজানকে এতটা গভীরভাবে সাইবান সম্বোধন করেনি। তবে আপাতত সেসব বিশ্লেষণে না গিয়ে অনুরাগ উত্তর করল, মাইল্ড বার্ন, অবজারভেশনে আছে। অনুরাগ কথাটা কোনো মতে শেষ করেছে কি করেনি, সাইবান হঠাৎ খপ করে তার থুতনি চেপে ধরল। অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে অনুরাগকে ঢেলে বাইকের ওপর ঠেসে ধরল। হতবাক বন্ধু তার মাঝে যেন রীতিমতো অশরীরী ভর করতে দেখল। সাইবানের উজ্জ্বল হলদেটে চেহারায় তীব্র লালচে ভাব, ভ্রুজোড়া একজোট হয়েছে ভীষণ কুঞ্চনে। পিয়াংশিক কাঁপতে দেখা যাচ্ছে ভীষণভাবে। দাঁত কিরমির করে সাইবান রীতিমতো হুঙ্কার দিয়ে উঠল, কোথায় ছিলিস তোরা? কোথায় ছিলিস তোরা বেঈমানের দল? অনুরাগ ব্যথা বাঁধছে। সাইবানের হাতটা সে খামছে ধরল। কুল ডাউন সাইবান, তোর মাথা ঠিক নেই। অনুরাগকে দ্বিগুণ শক্তিতে ছেড়ে ধরে হিংস্র পশুর ভঙ্গিতে ভারী গলায় সাইবান ঘোষণা করল, আমার প্রাণটায় হাত দিয়ে ছোড়া, আল্লাহর কসম অনুরাগ, একটা একটাকে ধরে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো আমি। যেমন হুট করে ধরেছিল তেমন হুট করেই অনুরাগকে ছেড়েও দিল সাইবান। তারপরে বন্ধুর অপেক্ষা না করে নিজেই বাইকের চালকের আসনে চেপে ধরল। নিজের চোয়াল চাপতে চাপতে অনুরাগ মহা বিস্ময় নিয়ে তাকে দেখল, যেন চিরকালের চেনা বন্ধুর স্থানে তাকে পিচাস জায়গা করে নিয়েছে। এই পিচাসকে ভীষণ রকম অচেনা ঠেকল তার কাছে। তবে অনুরাগ বেশি বাহানা করল না, সাইবানকে বাইক চালাতে দিল, নিজের পেছনের সিটে উঠে বসল। কিছুক্ষণ বাদেই টের পেল কত বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটি। রাস্তা দিয়ে বাইক নয়, রীতিমতো প্লেন ছুটিয়ে নিল সাইবান। এতটা তীব্র গতি যে শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে দাঁড়ালো। রাজধানীর গাড়ির বহরের মাঝে এত বিপজ্জনক সব বাঁক কেটে গেল সাইবান যেন রেসিং ট্রাকে রেস করতে নেমেছে সে। অনুরাগ পেছন থেকে আঁকড়ে ধরে রাখলো বন্ধুকে। হাসপাতালে পৌঁছানোর আগে আমাদের উপরওয়ালার কাছে পাঠানোর ব্যবস্থা করছিস শালা? না পারতেই চিৎকার করে উঠল অনুরাগ। সেভেনের তরফ থেকে জবাব এলো না। বাইকের সামনে ঝুঁকে উল্টো গতি বাড়ল সে। ছড়িয়ে গেল ঘন্টার 85 কিলোমিটার। অনুরাগ চোখ বুঝে সৃষ্টিকর্তার নাম জপতে জপতে ভাবল, ট্রাফিক পুলিশ সব জায়গায় থাকলে রাস্তার মোড়ে মোড়ে ধরে সাইবানকে জরিমানা করা হতো আজ। শেষমেশ প্রায় 35 মিনিটের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বুঝি জমকে দেখতে দেখতে হাসপাতালে পৌঁছতে সক্ষম হলো অনুরাগ। সাইবানের কোনো ভ্রুক্ষেপ নেই।
হেলমেটটা খুলে হাওয়ায় ছুড়ে দিয়ে দৌড়ে চলে গেল ভেতরে। অনুরাগ সেটা পাকড়াও করে বাইকে রেখে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে নিজেকে স্থির করলো। বুক এখনও ধরফর করছে তার, যেন সামনেই দাঁড়িয়ে আছে যমদূত। নিজের কপালে জমা ঘাম শার্টের হাতায় মুছতে মুছতে মুরগির মতো ছটফট করতে থাকা অন্তরকে একটু শান্ত করে সে শেষমেশ ছুটে গেল ভেতরে। হাসপাতালের পরিবেশ এখন অনেকটাই শান্ত। করিডোরে পা রাখতেই ওয়েটিং জোনে নিজের বোন সারিকা আর দুলাভাই মিশিরকে অপেক্ষারত দেখতে পেল সাইবান। সাই, সারিকা লাফিয়ে উঠল, অথচ তার প্রতি বিশেষ মনোযোগ না দিয়ে সাইবান শুধালো। কোন রুমে? হাত তুলে সারিকা দেখিয়ে দিল। সাইবানের মুখটা কেমন থমথমে, তাই সে বেশি কথা বাড়ায়নি। সাইবান সোজা হাঁটা দিল পেছনে। সকলে তাকে অনুসরণ করল নীরবে। একটি প্রাইভেট কেবিনে দেয়া হয়েছে ইজানকে। বাইরে পৌঁছতেই কেবিনের স্বচ্ছ কাচের দেয়ালের ভেতরের দৃশ্য স্পষ্ট চোখে পড়ল সাইবানের। বিশাল বিছানায় শুয়ে আছে নাজুক শিশুটি, হাতে ব্যান্ডেজ, ক্যানোলা। পড়ন্ত বিকেলের হলুদাভ রোশনি তার শান্ত মুখটায় বসে। গভীর ঘুমে আচ্ছন্ন সে। সাইবানের দৃষ্টি আটকালো ইজানের হাতের ওপর। ওই নলস লাইন ব্যান্ডেজের বহর থেকে ক্রমশই শক্ত হয়ে উঠল তার দুহাতের মুঠো। এত জোরে পাকালো সে নখ গেঁথে গেল হাতের চামড়ায়। জীবনে প্রথমবারের মতো এক ভয়ানক অনুভূতি অনুভব করল সাইবান। এক অসহায় বাবার অনুভূতি। অন্তর তার চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছে। ইচ্ছা হচ্ছে ছুটে গিয়ে কোনো কিছুর পরোয়া না করে ওই নাজুক শরীরটাকে নিজের বুকে চেপে ধরতে, জগতের সকল কষ্টের কাছ থেকে আড়াল করে ফেলতে। কষ্ট আসুক, যন্ত্রণা হোক, কিন্তু সব তার নিজের হোক, তার বাচ্চার কেন? নিজের ভাবনায় নিজেই খেই হারালো সাইবান। কবে থেকে ওই পোটলাটা তার এত আপন হয়ে গেল? যদি আজ হাসপাতালের বিছানায় ওই ছোট্ট শরীরটাকে না দেখতো, তবে সাইবান কি আদৌ টের পেত? কেবিনের দরজাটা নিঃশব্দে খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো ইরাম। সাইবান তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে তাকালো। তার সবটুকু রাগ ঝাঁজ ক্ষণিকের জন্য মিয়ে গেল। অশান্ত চোখজোড়া অর্ধাঙ্গিনীকে পর্যবেক্ষণ করল আপাতমস্তক। যখন নিশ্চিত হলো বাহ্যিক কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র তখনই সাইবান একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। পায়ে পায়ে এগিয়ে গেল সে ইরামের কাছে, যে এই মুহূর্তে অতি শান্তভাবে দাঁড়িয়ে আছে তার সামনে। বিষয়টা বেমানান। ইরামের চোখজোড়া কেমন যেন ফাঁপা। সাইবানের বুক কাঁপল ভীষণ। কেন তা সে নিজেও বলতে পারবে না। মাই প্রেশিয়াস। রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করল সাইবান। একটি কাপা কাপা হাত বাড়িয়ে দিল। ঠিক তখনই ঠাস, ইরমের ডান হাতটা সজোরে চড় দিল সাইবানের গালে। মাথাটা হেলে গেল তার একপাশে, ঝুলে পড়ল রীতিমতো। সাইবান শ্বাস আটকে নেওয়াও ভুলে গেল। দুহাতে মুঠো পাকিয়ে গেল দুপাশে। অত্যন্ত ধীরে মাথা কাত করে অবিশ্বাস্য মাখা জলজলের দৃষ্টিতে সে দেখল ইরামকে। রমণীর পাথরের চোখ আর শুকনো নেই, ঝরঝর করে অশ্রু ঝরছে। ইরাম দুহাত ছেড়ে কেঁদে উঠল। আর কতটা কেয়ারলেস হলে তুমি বুঝতে পারবে মানুষের জীবনের মূল্য কতটুকু। আই হেট ইউ সো মাচ আলাদিন। সাইবান হন্তদন্ত হয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। পুরাতন ম্যারমারে কাঠগুলো অস্বাভাবিক শব্দ করছে, তবে আজ থামার কোনো বালাই নেই। আজ সে থেমে গেলে হয়তো জীবনটাই থমকে যাবে। মুন্সিবাড়িতে ইরামের ঘরটা দোতলায়, একদম বারান্দা ঘেঁষে ছোট্ট একটা রুম। সাইবানের দম বন্ধ কর জীবনের একটিমাত্র শান্তির আশ্রয়। ছুটতে ছুটতে সদ্য 18তে পা দেয়া সাইবান গিয়ে পৌঁছালো ইরামের রুমে। রুমটা অন্ধকারাচ্ছন্ন, লাইট জ্বালানো হয়নি বিধায় কেমন গুমোট হয়ে আছে। বাইরের রাস্তার লাইটের মৃদু আলো এসে ভেতরটাকে কেমন বিষণ্ণ করে তুলেছে। ঘরের সীমিত আসবাব এবং তৈজসপত্র পরিপাটি করে রাখা, কোথাও কোনো হেরফের নেই। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা হৃদযন্ত্র সামলে সাইবান ভেতরে ঢুকল। অন্ধকারে চোখ সয়ে আসার পর দৃশ্যটা নজরে এলো তার। বিছানার উপর একটি ছায়ামূর্তি, এই গরমের মাঝেও গায়ে কাঁথা জড়িয়ে মরার মতো পড়ে আছে। ওটা ইরামি। বুঝতে স্পর্শের প্রয়োজন নেই সাইবানের। ওই অস্তিত্বের ঘ্রাণটুকুও তার ভীষণ চেনা। ইরাম আপু। হাঁপাতে হাঁপাতে ফিসফিসিয়ে উচ্চারণ করল সাইবান। ধীর পায়ে প্রবেশ করল ভেতরে। কোনো নড়চড় নেই। আরেক দফায় ডাকল সে। আপু। এবার সামান্য নড়াচড়া লক্ষ্য করা গেল। ইরাম উঠল না, শুধু গায়ের কাঁথাটা আরেকটু উপরে টেনে তুলল। মৃদু গলায় উত্তর করল। তুমি কাল আসো আলাদিন, আপু একটু রেস্ট নিচ্ছি। আপনার সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ। সবসময় ইরামের কথা ভীষণভাবে মান্য করলেও আজ সাইবান কিছুই শুনল না। আজ পিছিয়ে যাওয়া যাবে না, কিছুতেই না। রুমের লাইট অন করে দিল সে। ইরাম কাঁথা সরিয়ে উঠে বসল। চোখ মুখ কুঁচকে অনেকটা বিরক্তি এবং চাপা ক্ষোভ নিয়ে দেখল সাইবানকে। ছেলেটার মুখটা কেমন চুপসে আছে, হলদেটে চেহারায় কেমন উদ্ভ্রান্ত ভাব, আতঙ্কিত অভিব্যক্তি। আমায় একটু বলে দিন না, আমি এখন কি করব?
আমার কিছুই ভালো লাগছে না। ইরাম নিজের কপাল ঘষল, একটা দীর্ঘশ্বাস ফেলে শেষমেশ বলল, সেই এক কাহিনী। আলাদিন আর কতদিন গোল গোল ঘুরতে থাকবে তুমি? প্লিজ আপু, বলছি তো তুমি যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। না, আজকেই। আপু, আপনাকে আজকে এই মুহূর্তে আমার কথা শুনতেই হবে। আমি আপনার ভাই না? আমি আপনার কাছে রাহাত, ইহানের মতো গুরুত্বপূর্ণ না? ওরা ওরা আসলেও কি আপনি একই কথা বলতেন যে কালকে আসো? সাইবান হঠাৎ করে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে চেঁচিয়ে উঠল। ইরামও ঝট করে রেগে গেল। এই ছেলেটা তার সঙ্গে এমন কেন করছে? বিছানা ছেড়ে সটান উঠে দাঁড়ালো সে। কি বলে তুমি ওদের সাথে নিজের তুলনা দিচ্ছ? কোনোদিন তোমাদের মধ্যে আমি পার্থক্য করেছি আলাদিন? ইউ নো হোয়াট? ইয়েস, তুমি আমার ভাই না, তুমি আমার কাজিন। নাও গেট লস্ট। ক্ষণিকের জন্য জমে গেল সাইমান। তার মায়াবী কালো চোখ জোড়া টলটলে হয়ে উঠল অশ্রুতে। ইরাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়ার চোখে দেখতে পেল না কিছুই। জানালার কাছে গিয়ে দাঁড়ালো রমণী, একটা ফ্যাকাশে হলদেটে কামিজ পরনে। বোঝাই যাচ্ছে বহুদিন যাবৎ যত্ন সহকারে ব্যবহার করা হচ্ছে। আপু, আপনি ভীষণ স্বার্থপর। একেবারে হঠাৎ করেই হুঙ্কার দিয়ে উঠল সাইবান। তার কথার বিপরীতে সবসময় শান্তভাবে মোকাবেলা করলেও আজ ইরামও পাল্টা ঝাঁজ নিয়ে বলল, হ্যাঁ, আমি স্বার্থপর। এটা আজকে বুঝেছো তুমি? আম সেলফিশ আলাদিন, টু মাচ সেলফিশ। রাইট। আপনি শুধু সবসময় নিজের চিন্তাই করেন, নিজের ভাইদের চিন্তাই করেন। বাকি দুনিয়ার মানুষ গোল্লায় যাক, আপনার কিচ্ছু যায় আসে না। ওরা সকলে আপনার আদরের, সকলে আপনার কাছের। শুধু আমি কোনোদিনও আপনার আপন কেউ হতে পারলাম না। আমার জন্য কেউ ভাবে না, আপনিও না। ইউ আর ফাকিং প্যাথেটিক। অ্যান্ড ইউ আর অ্যান অ্যাটেনশন সিকিং ইম্যাচিওর। তুমি আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যাও এক্ষুনি। হিরাম আপু, প্লিজ একবার আমার কথাটা শুনুন। চোখের সামনে থেকে দূর হতে বলেছি তোমায়।